আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জানাবো যে আসলে আমাদের বাংলা ভাষার আদি নির্দেশক, লিখিত নির্দেশক যে চর্যাপদ, এই চর্যাপদটা কেন নেপালের রাজগ্রন্থাগারে পাওয়া গেল। এটা একটা আশ্চর্যের বিষয় না, যে বাংলা ভাষার লিখিত একদম প্রাচীন নির্দেশক এটা নেপালের রাজগ্রন্থাগার পাওয়া গেছে। কেন এটা বাংলাদেশে পাওয়া গেল না কেন, বা ভারতে পাওয়া গেল না কেন, বা পাকিস্তানে পাওয়া গেল না কেন, এটা কেন নেপালে পাওয়া গেল? তো এই সম্পর্কে আপনাদের আজকে জানাবো। সর্বপ্রথম জানাই যে চর্যাপদটা আসলে কি জিনিস। বাংলা ভাষার প্রাচীনতম শাখা হলো কাব্য, কিন্তু প্রাচীন বাংলা ভাষা ও ব্যাকরণের প্রাচীনতম নির্দেশক বলা হয় চর্যাপদ। এই চর্যাপদগুলি কি গাওয়া হতো, বা বৌদ্ধদের একটাই ছিল ধ্যান সঙ্গীত বা সাধন সঙ্গীত বলা যায় বৌদ্ধদের জন্য। তো একটা গান বলা হয়তো, কারণ চর্যাপদগুলো ওরকম ভাবে বোঝা যেত না, মানে আধুনিক বাংলার সাথে চর্যাপদের তেমন মিল ছিল না। তো চর্যাপদটা কেন নেপালে পাওয়া গেল এই সম্পর্কে জানাবো। চর্যাপদ যখন রচনা করা হয় তখন ছিল আপনাদের পাল বংশীদের। পাল বংশরা এই উপমহাদেশকে শাসন করত, বা এই বাংলাকে পাল বংশরা শাসন করত। ওই সময় চর্যাপদ রচনা করা হয়। তো পাল বংশরা ছিল বৌদ্ধ ধর্ম। তো আপনাদের আগেই বলেছি যে চর্যাপদগুলো কি বৌদ্ধদের ছিল একটা ধ্যান সঙ্গীত বা সাধন সঙ্গীত বৌদ্ধদের। তো যখন পাল বংশরা এই এই মহাদেশ বা এই বাংলাকে শাসন করত তখন চর্যাপদ রচনা করা হয়। যখন পাল বংশের সাথে সেন বংশের একটা যুদ্ধ লেগে যায়, কি লেগে যায়? পাল বংশের সাথে সেন বংশের যুদ্ধ লেগে যায় এবং পাল বংশ পরাজিত হয়। সেন বংশরা এই বাংলায় আপনাদের শুরু করে, শাসন শুরু করে দেয়। তো সেন বংশরা কি ছিল? হিন্দু ছিল। তোরা ভাবলো যে আমরা পাল বংশীদের চর্যাপদ, এগুলো বৌদ্ধ লেখা বা বৌদ্ধদের ধ্যান সঙ্গীত, এগুলো বাংলায় লেখছে, এগুলো আমরা রাখবো না। মানে একটা কথা আছে না, যে ক্ষমতা আমার, আমি যা খুশি তাই করব। তো পাল বংশীদের যে একটা ছিল এই চর্যাপদ, তখন সেন বংশরা কি করলো? এদেরকে বিতাড়িত করে দিল চর্যাপদ সহ। তখন এই পাল বংশের যে এরা সবকিছু এগুলো গুছিয়ে নিয়ে চলে গেল নেপালে রাজগ্রন্থাগারে জমা রাখলেন। তো এখানে এটাই হয়েছে, যখন পাল বংশরা শাসন চালার সময় যখন সেন বংশেরা এসে আক্রমণ করলেন, সেন বংশরা পরাজিত হলেন, মানে সেন বংশরা জয় লাভ করবেন। সেন বংশরা ছিল হিন্দু ধর্মের, তারা চাইতো না যে বৌদ্ধ ধর্মের যেগুলো আমরা ব্যবহার করি। কেন এটা প্রাচীনতম নির্দেশক, তাই এটা কোনো ব্যাপার না। ব্যাপার হলো যে আমরা কেন হিন্দু হয়ে বৌদ্ধদের মানে এই সাধন সঙ্গীত বা লেখা অনুসরণ কেন করব? এই কারণে সেন বংশরা পাল বংশরা এখান থেকে বিতাড়িত করে দেয়, ওরা নেপালে যায় আশ্রয় নেয় এবং তারা নেপালের রাষ্ট্র গ্রন্থাগার এটা জমা রাখেন। পরবর্তীতে এই যে 1907 সালে মহামহোপাধ্যায় যেটা বলা হয় হরদ প্রসাদ শাস্ত্রী, সে নেপালের রাজগ্রন্থার এটা আবিষ্কার করেন। এর সাথে কিন্তু দোহকুশ এবং ডাকনাপ আবিষ্কার করেন, এগুলো অপ্রভাষায়, মানে তোমার এটা প্রকাশ করে কবে সালে? 1916 সালে। 1000 বছর পুরনো বাংলা বৌদ্ধ গান নামে যে প্রচলিত একটি দোহা প্রকাশিত হয়, ওখানে এটা প্রকাশ করা হয়। এটা এখন আমরা চর্যাপদের বিস্তারিত জানি। চর্যাপদ একটা সামাজিক বা চর্যাপদের তত্ত্ব, এটা দিয়ে আসলে ধ্যান করা হতো বা গাওয়া হতো। তারপরে সামাজিক, ওই সময় এইটা সামাজিক আচরণ ছিল। তা চর্যাপদের ভাষা কি ছিল? তো চর্যাপদের ভাষা হরস প্রসাদ শাস্ত্রীর মতো উনি ভাষা যেগুলো বলেছেন যে এগুলো ভাষা কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না, এগুলো নাম দিয়েছেন তিনি সাধ্য ভাষা, অসাধ্য ভাষা বা আলো আধারী ভাষা, এগুলো নামে অভিভূত করেন। কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি তার বাংলা ভাষা উৎপত্তির ও বিকাশ সম্পর্ক দ্য অর্গান অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থে ছন্দ রচনা করেন এবং পদ্য সংগ্রহ করেন, যে তিনি এটা দিয়ে মানে ডিসকাশন করার পর তিনি সঠিক সিদ্ধান্ত নেন যে আসলে এই ভাষাগুলো আদি, মানে চর্যাপদগুলো আদি একবার পুরাতন বাংলায় লেখা, তিনি এটা যাচাই করেন। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যেটা আমরা বাঙালিরা সবচেয়ে বেশি এর নাম জানি, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি যে চর্যাপদগুলো নিয়ে গবেষণা করেন, তার একটা বই নাম ছিল ব্রিটিশ মাইসিট সং,
তার এর মতে মানে এই বইয়ের ধারাবাহিকের মতে তিনি চর্যাপদকে বঙ্গী কামিনী ভাষায় অভিহিত করেন। ডাক্তার মোহাম্মদ বলেন যে চর্যাপদগুলো বঙ্গী কামিনী ভাষা। তারপরে এই ভাষাগুলো একটু মানে তাই ভাষাগুলো বাংলা ভাষা বা সদূর ভাষা বলা হয়। বাংলা ভাষার সদূর ভাষা কি? উড়িয়া আর অসমিয়া, যেগুলো বর্তমানে আমাদের ভারতের কি বলা হয় রাজ্য, এগুলো কিন্তু বাংলা ছিল। বাঙালির কিন্তু অনেক ছিল, পশ্চিমবঙ্গ, সেভেন সিস্টেম, আসাম, উড়িষ্যার, বিহার, এগুলো সব বাংলার অন্তর্ভুক্ত ছিল। এটা কিন্তু আমরা জানি না। যাই হোক, আমি একটু বাড়তি কথা বললাম। তো তারপরে চর্যাপদটা সংলগ্ন কে করছেন? সংলগ্ন করছেন কানক বুট্টুক আর মণি দত্ত। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদটা কত সালে আবিষ্কৃত হয়েছে? 650 খ্রিস্টাব্দে, কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় অধিকাংশ মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দে। এখন চর্যাপদটা কিভাবে আমরা জানতে পারলাম? চর্যাপদটা আসলে জানতে পারা হয়েছে হরস প্রসাদ শাস্ত্রীর মতো। তিনি 1916 সালে 1000 বছর পুরনো, 1000 বছর মানে তিনি এইগুলো মানে একটা বই প্রকাশ করেন 1916 সালে, যে একসাথে একটি বই প্রচারণ করেন যে 1000 বছরের পুরো বাঙালি পূর্ব মানে 1000 বছর পুরন বাংলা ভাষা বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত করেন। তখন এটা জানা যায় যে চর্যাপদ নামে এমন কিছু ছিল। আসলে তিনি খুবই মহান, এটা মানতে হবে। কারণ একটা দেখছেন আসলে ক্ষমতা যার সবকিছু তার। কারণ চর্যাপদটা ছিল বাঙালি লেখা ছিল। যখন পাল বংশরা এদিকে আসলেন, পাল বংশরা পরাজিত হলেন, সেন বংশরা আসলে, সেন বংশরা কি ছিলেন? সেন বংশরা ছিলেন হিন্দু ধর্মের। তারা সেন বংশের হিন্দু ধর্মে ওরা কিছু, আমরা হিন্দু হয়ে কেন বৌদ্ধ ধর্মের সাধারণ লেখা অনুসরণ করব? এটা যেতই বাংলা। এখন আমরা মুসলিমরা কই যে আমাদের মুসলিমরা এখন বলি যে আমরা মুসলিম হইয়া কেন হিন্দুদের আচরণ নীতি অনুসরণ করব? এখন সবাই বলবে কি এরা কি বলে, এরা উঠে গেছে, মানে বিভিন্ন কথা বলবে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদ, কি বলা হয় মৌলবাদ, এগুলো নাম মানে লুটিয়ে দিবে। মানে মুসলিমদের সব কাজ অনুসরণ করে চললে বাংলাদেশে সবাই বলবে আমরা তো মৌলবাদ, জঙ্গিবাদ দেশ, এইগুলোই আর কি। তো এই পর্যন্তই আমার আর একটা দ্বিতীয় মানে চর্যাপদ নিয়ে আর একটা দ্বিতীয় আলোচনা করা হবে। মানে চর্যাপদে কবিতা মানে কবি ছিলেন কেন, এটা আশ্চর্য জিনিস। আচ্ছা, মানে কারো নামের শেষে পা যোগ করলে এটা একটা সম্মানের সূচক মানে দেখানো হয়। মানে কারো নামের শেষে পা যোগ করলে তা একটা সম্মান দেখানো হয়। এটা আশ্চর্য না যে পা যোগ করলে সম্মান দেখানো হয়? এটা কেমনে? তো এই ব্যাপারে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব দ্বিতীয় পার্টে। চর্যাপদের পদকথা কত ছিলেন, কতজন কবি ছিলেন এবং কি কি পাওয়া গেছেন, কে আদি কবি, কে কি মানে সর্বশেষ চর্যাপদ কই গেলেন, এগুলো নিয়ে আরো বিস্তারিত আমি পরবর্তীতে আমাদের দ্বিতীয় পাঠে, যেটা বলা হয় দ্বিতীয় পাঠে, আমি আলোচনা করব। তো আমি শুধু আপনাদের একটাই বলি যে আসলে আমি অরিজিনাল ইতিহাসটা বলার চেষ্টা করি। আর আমি এভাবে মানে অনলাইনে কথাগুলো বলি কারণ আমার কথার ধরনগুলো, স্টাইল যেগুলো আছে, এগুলো একটু বলার চেষ্টা করতেছি, ট্রাই করতেছি নিজেকে ঝালিয়ে নিতে একটু কথা বলতেছি অনলাইনে। যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন, আমি যেন সুন্দরভাবে আপনাদের ভালোভাবে ইতিহাস তুলে ধরে দিতে পারি এবং আরও ভালো পড়াশোনা করতে পারি। তো ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার ইনশাআল্লাহ।